আপনার এক্স যৌবনের ১ম প্রেম তো ছাত্রলীগ। আপনি কি ছাত্রলীগকে মিস করেন? যৌবনের ১ম প্রেম ছাত্রলীগ, এটা আপনি কেমনে জানেন? মানে যৌবনের ১ম প্রেম ছাত্রলীগ না হলে কেউ ছাত্রলীগে কেমনে থাকে? আমার তো কখনোই পোস্ট ছিল না ছাত্রলীগের। নেতা বানানো হইছে, কি বলবো, ন্যারেটিভ দিয়ে অভ্যুত্থানের পরে। তার আগে মানুষও জানতো না, আমিও জানতাম না। পারিবারিক ব্যাকগ্রাউন্ডে যদি আওয়ামী লীগ রাজনীতির সম্পৃক্ততা থাকে, তাহলে তো ছাত্রলীগের প্রতি একটা লয়াল্টি থেকেই ছাত্রলীগের সাথে থাকার কথা। বাধ্য হয়ে রাজনীতি করার কথা তো না। ওইটা প্যানেল ছিল ছাত্রলীগের প্যানেল। আমি যে সর্বোচ্চ ভোটটা পাইছি এটা ব্যক্তিগত গ্রহণযোগ্যতার জায়গা থেকে, এবং আওয়ামী লীগের যৌক্তিক কঠোর সমালোচনা আমি আমার বাপের মুখ থেকে শুনতাম। জেনেটিক্যালি আমার কাছে ছিল বলেই এই জুলাই আন্দোলনে প্রথম যে ৫-৭টা মানুষ নামে, তার মধ্যে আমি একজন ছিলাম। ফ্রেশ কফি প্রেজেন্টস ইয়থ ম্যান্ডেটে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি মামুনুর রশিদ। নাগরিক প্রতিদিনের ইয়থ ম্যান্ডেটে আমার সাথে ইয়থ আইকনরা তো যুক্ত হয়ে যাচ্ছেন। আজকে আমাদের সাথে আছেন সার্জিস আলম, মুখ্য সংগঠক এনসিপি উত্তরাঞ্চল। সার্জিস ভাই, ওয়েলকাম আপনাকে ইয়থ ম্যান্ডেটে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে আপনার কাছে একটা বিষয় জানতে চাই। সাধারণত তো ছেলেরা তার এক্সকে অনেক মিস করে সবসময়। আপনার এক্স যৌবনের ১ম প্রেম তো ছাত্রলীগ। আপনি কি ছাত্রলীগকে মিস করেন? এখানে যে একটা জিনিস আসছে, আপনার যৌবনের ১ম প্রেম ছাত্রলীগ, এটা আপনি কেমনে জানলেন? মানে আপনি তো ছাত্রলীগের ছিলেন। হ্যাঁ, তো ওইটাতে যৌবনের ১ম প্রেম এটা আপনি কেমনে জানলেন? মানে যৌবনের ১ম প্রেম ছাত্রলীগ না হলে কেউ ছাত্রলীগে কেমনে থাকে, তাই না? আর যদি বলেন ছাত্রলীগের যে কথাটা, এটা হলো কিরকম, ধরেন আমি ইউনিভার্সিটিতে যখন চান্স পাই ২০১৭ সালে ছিল আমার ফার্স্ট ইয়ার। ১৬র দিকে আমার পরীক্ষা হয়, অক্টোবরের দিকে। প্রথমে তো যেটা হয়, ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পর প্রথম কয়েক মাস স্টুডেন্টরা শুধু এক্সপ্লোর করে আর কি, ক্যাম্পাসটা ঘুরে, হলগুলা ঘুরে। তো আমিও সব হল টল ঘুরলাম। ফার্স্ট ইয়ার মাত্র আসছি, কয়েকদিন ক্লাস করতেছি, হলে উঠি নাই এখন পর্যন্ত। তো আমার কাছে মনে হলো এত বড় মাঠ, এত সুন্দর, এখানে মানে পাশেই পুকুর আছে, আমার মন চাইলে আমি বাইরে খাইতে যাইতে পারবো। সাথে সাথেই বড় ভাইদের সাথে যখন কথা বলি, তাদের কথা হয় এরকম যে ক্যাম্পাস লাইফটা 50% অসম্পূর্ণ থাকবে যদি হলে না থাকা হয়। আমার মনে আছে ফেব্রুয়ারি ২ তারিখে সেদিন আমরা হলে উঠলাম, আমাদেরকে একটা রুম দেওয়া হলো, এইরকম এই সাইজের রুম হবে একটা। তো কত রুমটা ৫০০ স্কোয়ার ফিট হবে এরকম আর কি। তো ওই রুমে একটা রুম শুধুমাত্র দেওয়া হলো ফার্স্ট ইয়ারের জন্য। যতজন ফার্স্ট ইয়ার উঠবে ওই এক রুমে থাকবে। আমাদেরকে তারপরে গেস্ট রুমে ডাকা হলো, এরপরে পড়ানো শুরু করা হইলো যে তোমাদেরকে হলে উঠাইছে বাংলাদেশ ছাত্রলীগ অমর একুশে হল শাখা। তারপরে হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার নর্মালি হচ্ছে হলে ওঠার কোনো নিয়ম নাই, কারণ সিট পাওয়া যায় না। তো ছাত্রলীগের এটা দয়া হইছে, এই জন্য ছাত্রলীগ তোমাদের জন্য একটা রুম খালি করে তোমাদের থাকার ব্যবস্থা করে দিছে। এই যে একটা, ওই প্রথমে গণরুমে ঢুকলাম, তারপর রাতে আসলাম হচ্ছে গেস্ট রুমে। এবং এই কালচারটা হইলো এরকম ছিল যে, মানে আমার এখনকার বোঝাপড়া থেকে, যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এই ৩ বছর, মানে আমি আমার হলের কালচারটা বলতেছি, যেটা ছিল যে আপনি যদি ছাত্রলীগের প্রোগ্রাম গেস্ট রুম করেন তাইলেই আপনি হলে থাকতে পারবেন, নাহলে পারবেন না, একদম ফিক্সড। তো কম্পারেটিভলি এই দুইটা জিনিস পাশাপাশি রেখে তখন মনে হতো যে এই যতদিন না করলেই নয় গেস্ট রুমটা আর প্রোগ্রামগুলো, ততদিন করে যত রকমের ফাঁকিবাজি করা যায়। এর মধ্যে পলিটিক্স করতো সবাই, ছাত্রলীগের প্রোগ্রাম গেস্ট রুমে যাইতো, কিন্তু পলিটিক্স মন থেকে করতো ২-৪ জন, যারা লং টার্মে পলিটিক্সটা করতে চায়। বাকি সবাই হলে থাকার জন্য করতে হচ্ছে বলে করতেছে। আপনি কি ওই করতে হচ্ছে হ্যাঁ, বলে করতে এরকম ওই দলে? আমার তো কখনোই পোস্ট ছিল না ছাত্রলীগের। আচ্ছা। মানে আমাকে, ওই মজার বিষয় হলো, আমাকে ছাত্রলীগের নেতা বানানো হইছে, কি বলবো, ন্যারেটিভ দিয়ে অভ্যুত্থানের পরে। তার আগে মানুষও জানতো না, আমিও জানতাম না, কারণ আমার তো কোনো কালে কোনো পোস্ট ছিল না, না হলে, না বিশ্ববিদ্যালয়, না সেন্ট্রালে, কোথাও না। ইভেন আমি ওই কিছুগুলো হচ্ছে কমেন্টসে মাঝে মাঝে পোস্টার দেখি আর কি, ঈদ শুভেচ্ছার আমাকে নিয়ে একটা, মানে ওটা লোক মনে করবে এরকম যেটা মানে আমি বানাই দিছিলাম ২০২৩ সাল না ২২ সালের, নিচে লেখা ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি, এরকম কিছু একটা। যদিও এগুলো হচ্ছে মানে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য বানানো হয়েছে। তো আসলে দিন শেষে ওইখানকার ব্যাপারটা যেটা ছিল, আমি একদম ১৭ সাল থেকে আমার এরকম ফেসবুকে এখনো অনেকগুলা পোস্ট আছে এই গণরুমের এগেনস্টে। আমাকে একদিন মানে আমি অতিরিক্ত বিরক্ত হয়ে গেছিলাম। ধরেন মধুর ক্যান্টিনে ওই আসবে, মন্ত্রীরা আসবে, হ্যাঁ, বা ধরেন ছাত্রলীগের সেন্ট্রাল লিডাররা আসবে। সে যদি আমাদেরকে যদি মানে ওইখানে প্রোগ্রাম যদি দেয়া আছে ১টায়, আমাদেরকে হল থেকে বের করে ১১টায়।
11টা টাইম দেয়, আমরা হলে দাঁড়াই একখানে, রেডি হইতে হইতে 12টা, ওই এতক্ষণ দাঁড়ায় থাকি। এরপরে ওইখান থেকে নিতে নিতে ওইখানে 12:30টায় উপস্থিত হয়। টাইম দেওয়ার নেতার একটা, সেই নেতা আসে আবার 2টা, তারপরে নেতা যায় ধরেন 3টায়। তাহলে আমার 11টা থেকে 3টা 4 ঘন্টা শুধু একটা কারণে যায়, ওই নেতাকে গিয়ে একটু সালাম দেয়া। তো তখন এগুলোর বিরুদ্ধে আমি আস্তে আস্তে লেখা শুরু করলাম, এবং যেটার জন্য আমাকে প্রেসিডেন্ট সেক্রেটারি আলাদা তাদের রুমে ডেকে নেয়, এককভাবে অনেক ঝাড়ে এবং ভয় দেখায়, থ্রেট দেয়, হল থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। এবং একটা মজার জিনিস ছিল হল কালচারের, যেটা হচ্ছে সিঙ্গেল গেস্ট রুম, মানে সিনিয়ররা সব থাকবে একটা একা রুমে, একজন আর মাঝখানে। আমাকে একা দাঁড় করায় দিছে, আমাকে জেরা করা। এবং ওই গেস্ট রুম থেকে আমার বাবাকে ফোন দেওয়া হয় যে আপনি জামাত শিবির করেন কিনা, বা আপনি বিএনপি করেন কিনা, আপনার ছেলে কি ভিতরে ভিতরে শিবির করে কিনা, এটা উত্তর দিতে হবে। আপনার ছেলে ছাত্রলীগের সমালোচনা করে, শেখ হাসিনার কর্মসূচির সমালোচনা করে, আওয়ামী লীগের ইতিহাস নিয়ে সমালোচনা করে। এবং আমি এই ছাত্রলীগের যে কালচারটা, এই যে বাধ্যতামূলক প্রোগ্রাম, আমি একটা পোস্ট দিছিলাম যেটার জন্য আমাকে হল থেকে বের করে দেওয়ার জন্য ছাত্রলীগের সেন্ট্রাল থেকে বলা হয়েছিল। আমি লিখছিলাম যে এই বাধ্যতামূলক ছাত্র রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা অভিশাপ। এবং সাথে সাথে রাতে আমি তো লাইব্রেরিতে ছিলাম, ছাত্রলীগের যারা হলের ছিল ওরা আমার রুমে এসে আমাকে খুঁজে গেছে কয়েকবার। পরে রাতে যখন আসছি, যেহেতু আমি সিনিয়র, আমি নির্বাচিত ছিলাম হল সংসদে, ওরা আমাকে রেসপেক্ট করে, তো বলে যে ভাই আপনাকে এই পোস্টটা ডিলিট দিতে হবে, না হলে আপনাকে হল ছাড়তে হবে, দুইটার একটা। তো আমি বলছি যে আমি একটা যেটা পোস্ট একবার দিয়ে দিই ওটা তো দায়িত্ব নিয়ে দিই, প্রয়োজনে আমি হল ছাড়বো, কিন্তু আমি এটা ডিলিট দিব না। এই হচ্ছে মানে আমার শোভনের আপনার কথা অনুযায়ী প্রথম প্রেম। অরিজিনাল কফি, ক্রিমার আর সুগারের পারফেক্ট কম্বিনেশনে ফ্রেশ কফি 3-in-1। ফ্রেশ কফি 3-in-1, চুমুকেই মুডটা ওয়াও। আহ, একটা প্রশ্ন করি আপনাকে, এটা আমার কিউরিওসিটি থেকে জানার বিষয়। আপনি বললেন যে আপনি বাধ্য হয়ে রাজনীতির যে দল সেটার মধ্যে ছিলেন। আমি তর্কের খাতিরে যদি এটা ঠিকও ধরে নিই, আপনি পরে আপনিই বললেন যে আপনি হল সংসদে ডাকসুর একটা বড় সংখ্যাগরিষ্ঠতা ছিল আপনার। আবার এটাও শোনা যায় আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি আপনি রাজনীতি বাধ্য হয়ে করার দলে থাকেন, রাজনীতির প্রতি আগ্রহ না থাকে, ডাকসুতে কিভাবে ইনভলভ হলেন? এক। আর 2 নাম্বার হচ্ছে, পারিবারিক রাজনীতিতে, পারিবারিক ব্যাকগ্রাউন্ডে যদি আওয়ামী লীগ রাজনীতির সম্পৃক্ততা থাকে, তাহলে তো ছাত্রলীগের প্রতি একটা লয়্যালটি থেকেই ছাত্রলীগের সাথে থাকার কথা, বাধ্য হয়ে রাজনীতি করার কথা তো না। ও না, এরকম না বিষয়টা আসলে। প্রথমত হচ্ছে আমি যদি ডাকসুর এটা বলি, ডাকসু আর ছাত্রলীগ দুইটা ডিফারেন্ট জিনিস। মানে না, ধরেন আমি বললাম কেন এটা, ধরেন ডাকসুতে যারা ইনভলভ হয় তারা তো আসলে পলিটিক্যালি অ্যাওয়ার, তাদের তো একটা ভিশন মিশন হ্যাঁ, থাকে। রাজনৈতিকভাবে হ্যাঁ, সচেতন, হ্যাঁ। কিন্তু এমন না যে সে ভবিষ্যতে রাজনীতি করতে চায়। তারা রাজনৈতিকভাবে সচেতন, তাদের ইমেজ ভালো থাকে, এবং তারা মনে করে তারা নির্বাচিত হয়ে আসতে পারবে। ওই টাইমে তারা, ওইটা তো একটা রাজনৈতিক জায়গা না, বরং তার চেয়ে বেশি জায়গা হচ্ছে কিরকম, এমন একটা প্রতিষ্ঠান হয়ে দাঁড়ায় যার স্টুডেন্টদের জন্য কাজ করে। যেমন আমার ওই টাইমে হচ্ছে মনে হচ্ছিল যে আমি যদি এখানে দাঁড়াই তাহলে, ইভেন এটাও আমি ক্লিয়ার করি, ওইটা প্যানেল ছিল ছাত্রলীগের প্যানেল। তারা হল ডিবেটিং ক্লাবের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল তাদেরকে অবশ্যই প্যানেলে দিচ্ছিল। আমার হলের ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি দুইজনকেই দেওয়া হয়, প্রেসিডেন্টকে দেওয়া হয় সাহিত্য সম্পাদক, আর আমাকে দেওয়া হয় হচ্ছে সদস্য হিসেবে। তো এখানে ব্যক্তিগত ইমেজের উপর স্টুডেন্টদের কাছে গ্রহণযোগ্যতার ভিত্তিতে হয়েছিল। সো ওইটা, আমি যে সর্বোচ্চ ভোটটা পাইছি এটা ব্যক্তিগত গ্রহণযোগ্যতার জায়গা থেকে। আমি ধরেন এটা তখন 3rd ইয়ারে, কেউ বলতে পারবে না এই 3 বছরে আমার কোনো কথা বা কাজে কেউ আঘাত পাইছে। আমি কোনোদিন কাউকে বলছি তোমার গেস্ট রুমে আসতে হবে, কোনোদিন কাউকে বলছি তোমার প্রোগ্রামে যাইতে হবে, কেউ বলতে পারবে না। বা আমার দ্বারা কেউ কোনোদিন অন্যায়ের শিকার হয়েছে, নেভার এভার। এবং তারপরে আমি এটাকে আরো বড় দায়িত্ব মনে করে আমি আমার জায়গা থেকে চেষ্টা করছিলাম। আমি ভাবছিলাম যদি এরপরে ডাকসুটা হতো, আমি আমার জায়গা থেকে একটু কনফিডেন্ট ছিল যে আমি হলে ভিপি হয়ে বের হয়ে আসতে পারতাম আর কি, এরকম অবস্থা ছিল। আর বাসার যেটা বললেন, এখন আমার ওই উত্তরবঙ্গে বা রংপুর বিভাগ স্পেশালি যেটা ছিল, যখন এরশাদ জাতীয় পার্টি করলো ওই সময় থেকে আমাদের ওইদিকে জাতীয় পার্টিটা বেশ অ্যাক্টিভ ছিল, এবং আমার দাদা আসলে জাতীয় পার্টি করতেন। তো জাতীয় পার্টি যখন আওয়ামী লীগের সাথে জোট করলো বা মিশে গেল, তখন তো আওয়ামী লীগ হয়ে গেল। তো এটা গ্রাম অঞ্চলের পার্সপেক্টিভটা কিন্তু ওই পারিবারিক সূত্রে আসে আর কি। দাদা ওইটা করছে, মানে একদম পরিবার ধরে ধরে, তারপরে বাবা ওইটা। তো আমার বাবা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। কিন্তু আমি একটা জিনিস দেখছি যে আমার বাবা রাজনৈতিকভাবে সব সময়
সচেতন ছিলেন। আমি আওয়ামী লীগের যত মানুষের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে খাওয়ার সময় আমার বাবার সাথে আমি যে কথা বলতাম রাজনীতি নিয়ে, সবচেয়ে বেশি রাজনৈতিকভাবে সচেতন এবং আওয়ামী লীগের যৌক্তিক কঠোর সমালোচনা আমি আমার বাপের মুখ থেকে শুনতাম। মানে এরকম হইতো আর কি। দ্যাটস ওয়াই হয়তো ওই বিবেকবোধের জায়গাটা মানে জেনেটিক্যালি আমার কাছে ছিল বলেই এই জুলাই আন্দোলনে প্রথম যে 5-7টা মানুষ নামে তার মধ্যে আমি একজন ছিলাম। এবং এটা যখন কোটা সংস্কার, যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন থেকে এটা যখন এক দফার আন্দোলনে থাকে চলে যায়, তখনও ওই যে কয়েকটা মানুষ সামনে থাকে ওই কয়েকটা মানুষের মধ্যেও ছিলাম। ডিজিএফআই যখন তুলে নিয়ে যায়, ডিবি যখন তুলে নিয়ে যায়, যারাই নিয়ে যাক না কেন, যত মানসিক শারীরিক অত্যাচার করুক না কেন, সেটা ক্যান্টনমেন্টে নিয়ে যাক, তাদের গুম হাউসে নিয়ে যাক, যেখানেই নিয়ে যাক, আমাদেরকে তো আমাদের লক্ষ্য থেকে টলাইতে পারেনি। এবং আমার মনে আছে যে ডিবি অফিস থেকে যেদিন আমরা বের হই, তারা তো ভাবছিল ডিবি নিয়ে গেছে, আমরা বেঁচে ফিরবো না। ডিবি অফিস থেকে যখন বের হই, মানে অঝরে আমার বাবা মা কান্না করতেছে। তো এটা খুবই একজন সন্তানের জন্য এত বড় বয়স, এটা বিশাল ধাক্কা কিন্তু মেন্টালি। তখন প্রথমে ফোন দিয়ে বলতেছিল বাসায় চলে যেতে। তো যখন আমি বলছি যে আমার তো শত শত ভাই বোনকে গুলি করে মেরে ফেলছে, তো আমি যদি এখন নিজে বাঁচার জন্য বাসায় চলে যাই, তাহলে তো আমি মানে ইতিহাসে অনেক বড় একজন মীর জাফর হয়ে থাকবো। এবং এই মুখ আমি কিভাবে দেখাবো? আমাকে তো পুরো দেশ চিনে। তো এই মুখ তো আমি আর দেখাইতে পারবো না। তো মীর জাফর হয়ে বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়া ভালো। তো তখন ওই একটা কথাই বলছে, ঠিক আছে তাহলে থাকো, কিন্তু সেফ থাকো। তাহলে আমার বাবা তো আমাকে এই আন্দোলনের কোনোদিন বাধা দেয়নি, এমনকি ওনাকে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয়েছে আওয়ামী লীগ থেকে। সো আমি মনে করি ওইটা আমার উইকনেস ছিল না, ওইটা আমার প্রেশার ছিল না, বরং ওইটা আমার স্ট্রেংথ ছিল। এবার একটু জাতীয় নির্বাচনের প্রসঙ্গে আসি। হল সংসদের নির্বাচনে আপনার একটা সফলতার গল্প শুনলাম। যখন থেকে আপনারা রাজনীতিক জার্নিটা স্টার্ট করলেন, আমরা আপনাকে দেখলাম 200-250 গাড়ি নিয়ে শোডাউন করতে। সেটা নিয়ে ফেসবুকে আপনাকে চিঠি লেখা হলো, আপনি সেই চিঠির একটা সুন্দর জবাবও দিলেন। তো তৃণমূলে আমরা কিন্তু নর্মালি জানি কি যে যারা একটু পাওয়ার পলিটিক্স প্র্যাকটিস করে তাদের জন্য কিন্তু ওয়েটা স্মুথ হয়। আপনি এটা আমার চাইতে আরও ভালো বুঝবেন। তো তৃণমূলে আপনার ফ্যামিলির একটা পলিটিক্যাল লিগ্যাসি আছে। আপনি শুরু থেকে যেভাবে আপনার জার্নিটা শুরু করেছিলেন তৃণমূলে, যেটা কাজে দেয়, স্ট্র্যাটেজিও ভালো ছিল, কিন্তু জাতীয় রাজনীতিতে সফল হলেন না কেন? আই মিন ন্যাশনাল ইলেকশনের কথা বলছি। না, একটা নির্বাচনে ধরেন বাংলাদেশে হচ্ছে যে কয়েকজন সর্বোচ্চ ভোট পেয়েছে, কিংবা এনসিপির মধ্যে যারা সর্বোচ্চ ভোট পেয়েছে, কিংবা যারা সর্বোচ্চ ভোট পেয়ে অল্পের জন্য জিততে পারে নাই, তাদের মধ্যে আমার নামটা থাকবে। 1,68,000 ভোট। এবং হচ্ছে আমি মনে করি যে এই একটা স্টেপ দিয়ে আমি এটাকে ব্যর্থতার চোখে দেখব না। যেটা আসলে হয়েছে এটা পুরো বাংলাদেশের ক্ষেত্রেই, যে আমাদের হচ্ছে একটা নির্দিষ্ট ধর্মের যারা ভাই বোনেরা আছেন, ওনারা হচ্ছে এবার একটা সিলেক্টিভ জায়গায় ভোট দিয়েছেন, শুধু বিএনপিতে ভোট দিয়েছেন। তো আমার আসলে এই সংখ্যাটা অনেক, 30%-এর উপরে। অরিজিনাল কফি, ক্রিমার আর সুগারের পারফেক্ট কম্বিনেশনে ফ্রেশ কফি 3-in-1। ফ্রেশ কফি 3-in-1, চুমুকেই মুডটা ওয়াও। 30% ভোট যদি একসাথে ফিক্সড হয়ে যায়, তাহলে এটা তো মানে আপনার কনস্টিটিউয়েন্সিতে ইলেকশন ফেয়ার ছিল, এটা আপনি বলবেন? আমি বলবো, মানে আমি ওইভাবে অভিযোগ দিব না। তবে একটা জিনিস কি, মানুষ তাদের জায়গা থেকে যে জিনিসটা বলে, এখনো আপনি গিয়ে বলবেন, তারা বলে যে এখনো যদি ফেয়ার কাউন্ট হয়, এখন যদি আবার ভোট হয়, চোখ বন্ধ করে সার্জি জিতবে। কারণটা কি? মাত্র 6,000 ভোটের পার্থক্য। তো 6,000 ভোটের পার্থক্য মানে কিন্তু 6,000 না, 3,100। 3,100 যদি প্লাস হয়, 3,100 যদি মাইনাস হয়, তাহলে তো 100 ভোটে জিতে গেলাম, তাই না? সো মানে 4.5 লক্ষ ভোটের একটা কনস্টিটিউয়েন্সিতে 3,000 ভোট আপনি যদি 155টা সেন্টারে ভাগ করেন, একটা ভোট সেন্টারে আপনার 20-25টা ভোট এদিক ওদিক করলেই হয়। তো একটা সেন্টারে আপনার ভোট থাকে 3,000, 4,000, সেখানে 20-25টা ভোট এদিক ওদিক করা কোনো বিষয়ই না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ধরেন ডেমোক্রেসির স্ট্রাকচারটাই তো এমন, আপনি যদি 149টা ভোট পান তাও আপনি জিততে পারবেন না। এই জন্য তো আমি ওই দিন গিয়ে আমার প্রার্থীকে ইভেন অভিনন্দনও জানাই আসছি। এবং আমি এটা নিয়ে এই যে মামলা যেটা করেছে, অনেকেই হচ্ছে পুনর্গণনার জন্য মামলা করেছে, আমি কিন্তু মামলা করিনি। আমি একটা অভিযোগ দিয়েছিলাম, ওই অভিযোগে যদি নির্বাচন কমিশন থেকে স্বপ্রণোদিত হয়ে করতো তাহলে করতো, কিন্তু আমি মামলা করি নাই ওই জায়গা থেকে। সো ওইটা মেনে নিয়েছে। আর আপনি আরেকটা যেটা কথা বললেন, মজার বিষয়, 200-250 হচ্ছে গাড়ি নিয়ে শোডাউন দেওয়া ব্যাপারটা,
মিডিয়াতে আসলে কি ওই টাইমে মানে আমার অভ্যুত্থানের পরপরের অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে কোনো সরকারি দল ছিল না, তো ওইভাবে বিরোধী দলও ছিল না। সো মিডিয়ার ফোকাস অল্প কয়েকজন সমন্বয়কের দিকে ছিল, এবং পুরো দেশে চিন্তা এরকম সমন্বয়কের সংখ্যা তো 5-7 জন ছিল, এর বেশি তো ছিল না। তো এর মধ্যে একজন হওয়ার কারণে, সৌভাগ্যক্রমে বলি দুর্ভাগ্যক্রমে বলি, আমি যখন এই এত বড় একটা অভ্যুত্থানের সামনের সারিতে থেকে এরপরে একটা রাজনৈতিক দল গঠন করা হলো, এই রাজনৈতিক দলে পুরো উত্তরাঞ্চলের দায়িত্ব আমাকে দেওয়া হলো। এরপর আমি প্রথম বাসায় ব্যাক করতেছি। তো যেটা হয়েছে, আমি ভাবছিলাম আমার জেলার 5টা উপজেলা, সো আমার 5 উপজেলা অনেক মানুষ আছে যারা রাজনীতি করতে আগ্রহী, আমাদের সাথে এখন নতুন দলের সাথে অনেকে ইনভলভ হয়েছে। তো আমি ভেবেছিলাম সর্বোচ্চ এটা হবে যে 5 উপজেলা থেকে যদি একটা উপজেলা থেকে 10টা মাইক্রো আসে, এটা কোনো বিষয়ই না যে কোনো রাজনৈতিক দলের জন্য। 10টা মাইক্রোতে কয়জন মানুষ ধরে? 100 জন, তাই না? তো একটা উপজেলায় যেখানে ধরেন লক্ষাধিক মানুষ, 100 জন মানুষ আমাদের শুভাকাঙ্ক্ষী নাই। পরবর্তীতে দেখি গাড়ি, আমার এক্স্যাক্ট একুরেট কাউন্ট হচ্ছে 104টা গাড়ি ছিল। তো 104টা। তো এটা যেটা হয়েছে, বাকি গাড়িগুলো কিভাবে হইলো, আমার অনেক বন্ধু বান্ধব যার সাথে আমার কমিউনিকেশন হয় না, সেও সার্জিস, ওর সাথে আমরা একসাথে পড়ছি, ও একটা দলের এত বড় দায়িত্বে আসছে, ও অভ্যুত্থানের সামনে ছিল, ওর সাথে দেখা হয় নাই অনেকদিন, চলে আসছে 2-3 জন বন্ধু মিলে একটা কার নিয়ে চলে আসছে। বিএনপিরও অনেক নেতাকর্মী তারা শুধু শুভেচ্ছা জানাইতে চলে আসছে, যে তারা এতদিন পরে তাদের জায়গা থেকে একটা স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারতেছে, ওই একটা কৃতজ্ঞতার জায়গা থেকে তারা চলে আসছে। আমি দেখছি মানে জামাত শিবিরে এখন পরিচয় হচ্ছে, এখন বলে যে ভাই আমিও তো গেছিলাম ওই দিন আপনাকে আনতে, জামাত শিবিরের কিছু কিছু লোকজন তারা আসছে। তো এইরকম করে গাড়ি 50টা থেকে 100টা হয়ে গেছে। এবং যেটা আরেকটা কারণ ছিল কি, ওই দিন আমরা একসাথে গিয়ে ইফতার করার কথা ছিল, ওই গেস্টরাও তো আবার গাড়িতে করে আসছে। তো ফলে এটা হয়ে গেছে। কিন্তু মানে ওই পুরো প্রোগ্রামটাতে আমার ব্যক্তিগত জায়গা থেকে বা পারিবারিক জায়গা থেকে খরচ হয়েছে শুধু ইফতারে। আচ্ছা, কোনো গাড়ির জন্য গাড়ি ভাড়া আমার ধরেন পঞ্চগড়ে আমাকে যেখান থেকে নিয়ে ইফতার পর্যন্ত গেছে, ধরেন কেউ যদি ভাড়া করেও গাড়ি আনে, কোনো গাড়ি 5,000 টাকার বেশি ভাড়া লাগে না। আপনি মনে একটা হিসাব দিছিলেন 3,000 টাকা করে না, আমি ওই 5,000 দিছিলাম, যে 3 থেকে 6 এর মধ্যে হয় আর কি। আচ্ছা, যেটা ধরেন কাছের উপজেলা থেকে গেছে, ওর ভাড়া 3,000 হবে, এটা তো স্বাভাবিক। আমাদের ওইদিকে একটা মাইক্রো ভাড়া এরকমই হয় 3 থেকে 5,000 এর মধ্যে। তো আমার একটাও দেয়া লাগে না। ধরেন কেউ একটা মাইক্রো ভাড়া করে নিয়ে আসছে, আমি প্রথম এতদিন পরে একটা জায়গা থেকে এত বড় দায়িত্ব নিয়ে গেছে, আমার কাছে সে 3,000 টাকা ভাড়া চাইবে? এটা কখনো হয় না। বা বন্ধুরা চাইবে, এটা কখনো হয় না। তো ভাড়া আমার এক টাকাও দেয়া লাগে না। যেটা হয়েছে, ইফতার একটা করছে, ওটা তো পারিবারিকভাবে যখন আমরা আয়োজন করি, তো এরকম একটা করছি। ইফতারে আমার মনে হয় আমাদের এটা একদম পারিবারিক জায়গা থেকে 2-3 লক্ষ টাকা খরচ হয়েছে একটা ইফতারে, যেখানে আমরা ধরেন 500 জন মানুষ একসাথে ইফতার করছি। তো 500 বা 1,000 জন মানুষ হবে আর কি। তো এইটুকুই। কিন্তু এটাকে এমনভাবে ফ্রেমিং করা হয়েছে, কিছু মিডিয়া আমি দেখছি 400 বা এরকম অনেক কিছু। তো এটা আসলে আমার কাছে মনে হয়েছে যে কিছু তো আওয়ামী লীগের প্রোপাগান্ডা পেজ ছিল, কিছু জায়গায় মিডিয়ারও আমি মনে করব যে তারা ওই টিআরপিটাকে প্রায়োরিটি বেশি দিছে। তো সামগ্রিকভাবে এটাকে খুব নেগেটিভভাবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু বিষয়টা ওইরকম ছিল না। আর আরেকটা জিনিস দেখেন, পরবর্তীতে এই নির্বাচনের আগে শত শত বিএনপির বলেন, জামায়াতের বলেন, এমপি ক্যান্ডিডেটরা, নেতাকর্মীরা তো এরকম এর চেয়ে বড় বড় বহর দিছে না, হাজার গাড়ি নিয়ে দিছে না। আমরা শুনলাম নাকি একদিন কোন জামায়াতের একজন এমপি আর বিএনপির আরেকজন এমপি নাকি 5,000 10,000 বাইকের শোডাউন দিতেছে। তখন কিন্তু এগুলো এত নেগেটিভভাবে দেখানো হয় নাই। সো এটা আসলে আমাদের বলতে পারি যে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে আর কি। আপনি ওই সময় ফেসবুকে একটা ব্যাখ্যা দিয়েছিলেন। একজন আপনাকে চিঠি লিখেছিল। আপনার কাছে কি মনে হয় ওই সময় ব্যাখ্যাটা একদম পারফেক্ট ছিল? ও না, আসলে কি যেটা হয়েছিল, আমার এখন আর কি মনে হয় যে প্রথমত আমার ওইটার ওইভাবে ফেসবুকে পোস্টই করা উচিত হয় নাই। এখন হলে আমি ওটা পোস্টই দিতাম না ফেসবুকে, বা লেখাটা লিখতাম না, আর লেখার ধরনটাও ঠিক ছিল না। তো আমার যেটা হয়েছিল আসলে, মানে অনেকে বিভিন্নভাবে এটাকে ফ্রেমিং করতেছিল নেগেটিভলি, এবং হচ্ছে মিথ্যা তথ্য ছড়াচ্ছিল, এই যে 100টাকে 200 300 400 বানানো, অনেক নেগেটিভভাবে টাকা কোথায় পাই, এই অনেক কিছু। তো তখন এমনিতে তো মেজাজ খারাপ ছিল যে উল্টাপাল্টা বলতেছে বিভিন্ন মিডিয়ায় নেগেটিভ নিউজ, আর তার উপর আবার যারা আপু যখন ফেসবুকে এটা এইভাবে পোস্ট করে, তো আমার তখন মনে হয়েছিল, মানে আবার আপুর উপর একটু মেজাজ খারাপ হয়েছিল আর কি, যে সবাই আপুর সাথে আমার সরাসরি কমিউনিকেশন আছে, আপু তো আমাকে চাইলে কল দিতে পারে বা আমাকে বলতে পারে যে এটা এরকম এরকম হচ্ছে, তুমি এরকম করে পোস্ট দাও, বা এইটার ব্যাখ্যাটা তোমার দিলে ভালো হয়। সেটা না করে উনি আবার ফেসবুকে লিখতে গেছে, তো একটু মেজাজ খারাপ হয়েছিল দেখে ওইভাবে লেখা হয়েছিল, বাট ওইটা লেখা উচিত হয় না, আর লেখার ধরনটাও ঠিক ছিল না।
ভালো, ভালো ব্যাখ্যা। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। আপনি যখন বিএনপি ক্ষমতায় আসলো, যখন ইউনূস সরকার বিদায় নিলেন, ইন্টারিম গভর্নমেন্ট, আপনি বলছিলেন যে একটা আপনার স্ট্যাটাস বা আপনার স্টেটমেন্ট ভাইরাল হয়েছিল যে এতদিন আপনারা খুব বাক স্বাধীনতার মধ্যে ছিলেন, এখন থেকে আর ওই বাক স্বাধীনতাটা পাবেন না। আপনার কি মনে হয় যে এখনকার সময় যেটা যাচ্ছে, এখন যেই ফেজটা যাচ্ছে, এখন কি বাক স্বাধীনতা আছে নাকি একটু একটু করে হরণ করা হচ্ছে বাক স্বাধীনতা? হোয়াট ডু ইউ থিংক? না, এখন পর্যন্ত মানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে যতটুকু বলা যায় আমি বলি, এবং এখন পর্যন্ত কোনো আমার থেকে বাধা আসে নাই। তবে যেটা স্থানীয় পর্যায়ে আসতেছে, স্থানীয় পর্যায়ে ধরেন যারা শাপলাকলির ভোট করছে, যারা দাঁড়িপাল্লার ভোট করছে, মানে এখন যারা আমরা বিরোধী দলে আছি, আমাদের নেতাকর্মীরা চাইলেই সব কিছু বলতে পারে না, তাদেরকে বাধা দেওয়া হয়। কেউ যদি একটা সোশ্যাল মিডিয়া সমালোচনামূলক লেখা লিখে, আমার হচ্ছে এনসিপির যুব শক্তির ঠাকুরগাঁ জেলার একজনকে গ্রেফতার পর্যন্ত করা হয়েছে। উনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদকে নিয়ে সমালোচনামূলক একটা লেখা লিখেছিলেন। আমরা কয়েকদিন আগে দেখলাম জামাতের একজন মহিলা কর্মীকে, ওনাকে গ্রেফতার করা হয়েছিল, সকালে আবার মুক্তি দিয়ে দেওয়া হয়। অরিজিনাল কফি, ক্রিমার আর সুগারের পারফেক্ট কম্বিনেশনে ফ্রেশ কফি 3-in-1। ফ্রেশ কফি 3-in-1, চুমুকেই মুডটা ওয়াও। সো স্থানীয় পর্যায়ে এটা একটু প্রকট, কারণ তারা যারা নেতাকর্মী আছে বিএনপি, তারা এত সহনশীল নয় স্থানীয় পর্যায়ে, এবং তারা এই জিনিসটাকে সোশ্যাল মিডিয়া হোক, অনলাইনে হোক, অফলাইনে হোক, তারা এটাকে বাধা দেয়। তারা এটার জন্য আঘাত পর্যন্ত করে, মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করে, হয়রানি করে। সো ওই জায়গাটাতে কমে আসছে, কিন্তু আমি আমার জায়গা থেকে এখন পর্যন্ত ফেস করিনি। আমি চাই সরকারের জায়গা থেকে এটা যেন না করা হয়, তার কারণ যত বাক স্বাধীনতাকে হরণ করার চেষ্টা করা হবে, তত তারা নিজেরা বিপথে যাবে। কিন্তু ইন্টেরিয়ামের সময় আপনার সমালোচনা করার জন্য তো এক সরকারি কর্মকর্তাকে বদলি করা হয়েছিল, ওটা কি ছিল তাহলে? ওটা না, এটা আমি জানতাম না আসলে, মানে এটা কি ব্যাপারটা কিরকম ছিল আমি কিছুই জানি না। হঠাৎ করে আমাকে একটা কাগজ পাঠায়, এটা জুলকারনাইন সায়ের ভাই উনি পাঠাইছিল, যে সার্জিস তোমার পোস্টে কমেন্ট করার জন্য একজন সরকারি কর্মকর্তাকে বদলি করানো বা চাকরি থেকে হচ্ছে কিছুদিনের জন্য স্থগিত করা, এরকম কিছু একটা করা হয়েছে, তুমি জানো কিনা? বললাম না ভাই, আমি তো এরকম কিছু জানি না। পরে সাথে সাথে ওটা আমি দেখার সাথে সাথে, এটা ছিল মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের, আমি ওনার উপদেষ্টা মহোদয় যিনি আছেন ওনাকে কল দিয়েছিলাম। উনি তখন বলল যে একটু আমি তো এটা জানি না, তুমি একটু হচ্ছে আমাদের সচিব মহোদয়ের সাথে কথা বলো। তো আমি সচিব মহোদয়ের সাথে কথা বললাম, পরে উনিও জানেন না। তো এটা যেটা হয়েছিল আসলে, ওই কিছু অতি উৎসাহী মানুষ থাকে না, যারা হচ্ছে অতিরিক্ত তেলবাজি করতে চায়, এরকম কেউ হয়তো তখন ওই কমেন্ট দেখে তাকে একটা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। তবে একটা জিনিস আছে, উনি আমাকে বলছিল যে এটা আমি আপনিও জানেন না, ঠিক আছে, কিন্তু আমাদের একটা নীতিমালা বা বিধি আছে যে আমার সরকারি কর্মকর্তা কর্মচারী যারা, তারা রাজনৈতিকভাবে তাদের মত থাকবে, কিন্তু ওইটা একটা বিধিমালার মধ্যে বা নীতিমালার মধ্যে। তো এটা আমরা আমাদের জায়গা থেকে অবজার্ভ করছি, উনি যেভাবে এখানে কমেন্টটা করছে, এটা খুবই মানে নেগেটিভিটি ছড়ায়, এটা উনি করতে পারে না। আমার মানে রুলস অফ প্রসিডিউর, আমার চাকরির যেটা, এটার বিধি অনুযায়ী। তখন আমি তারপর বলছি যে এটা আমি অনুরোধ করতেছি আপনাকে, যে এটা তো খারাপ দেখাচ্ছে, মানুষ ভাবতেছে হয়তো বা আমি অভিযোগ করছি বা কিছু একটা। তো আমার জায়গা থেকে ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, এটা আমার অনুরোধ আপনাদের কাছে, দয়া করে ওনাকে এটা যদি আপনারা ফিরিয়ে দিতে পারেন তাহলে আমি খুশি হতাম আর কি। তখন ওনারা পুনরায় আবার ওনাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে উনি সম্মত লিখিত দিছিল যে উনি ওনার চাকরির যে বিধানটা ভঙ্গ করছে, ওইটা উনি পুনরায় করবে না। পরে ওনাকে আবার ওইটাতে নিয়ে আসা হয়। পলিটিক্যাল আলাপ অনেক হয়েছে, সেটি ইউটার্ন নেই, তাহলে একটু স্বস্তি পাবেন মনে হয় আমরা সহ অডিয়েন্স যারা আছে। সো ছাত্র রাজনীতিতে আপনি অনেকদিন ধরে আছেন, আপনার কনজুগাল লাইফ আছে, কিরকম সাপোর্ট পান? রাজনীতিতে তো অনেক ব্যস্ত থাকতে হয়, বাসায় কি গরম থাকে পরিবেশ সবসময় নাকি ঠান্ডা? না, ঠান্ডা। ঠান্ডা, আচ্ছা। তার চেয়ে ভালো শব্দ হবে নাতিশীতোষ্ণ। ও মানে যখন নাতিশীতোষ্ণ কেন, যখন হচ্ছে মনকে মানাইতে পারে তখন ওকে, আচ্ছা, সমস্যা নেই। না মানাইতে পারলে না আপনার স্টেপস মানাইতে কি পারলে হয়? একটু মন খারাপ থাকে। তখন আপনি কি করেন? তখন যেটা হয় আমার, মানে ঢাকায় হচ্ছে আমি একটু এই রাত 12টার পরে একটু ঘুরতে বের হই আর কি। আচ্ছা, মানে আচ্ছা। আমার মাস্ক পরে, ধরেন টি শার্ট জিন্স পরে আমি হচ্ছে বের হই, যেন একটু চিনতে না পারে। তখন একটু ঘুরি। রাতের ঢাকা খুব সুন্দর, জ্যাম থাকে না, বাতাসটা আরো সুন্দর, তো ভাল লাগে আর কি। তো এই কাজটা করা হয়। বাট হচ্ছে এখন পর্যন্ত যেটা সাপোর্ট, আলহামদুলিল্লাহ, কারণ আমরা আসলে না, এটা সবচেয়ে দুঃখজনক বিষয় যে আমরা যারা রাজনীতি করি একদম ফুল টাইম, আমরা পরিবারকে সময় দিতে পারি না। মানে আমি আমার একটা জেলার নেতৃবৃন্দের সাথে আমার যতটুকু কথা হয়, আমার আব্বু আম্মুর সাথে আমার ডেইলি অতটুকু কথা হয় না। তো আমি তাদেরকে বঞ্চিত করি।
আমার ওয়াইফ বলেন, আমার বাবা মা বলেন, ভাই বা পরিবারের যারা আছে আত্মীয় স্বজন তাদেরকে বঞ্চিত করা হয়। সো তারপরে তারা ধীরে ধীরে মেনে নিচ্ছে, মন খারাপ থাকে, বলতেও পারে না হয়তো বা, কিন্তু আমার মনে হয় এখন পর্যন্ত যে সাপোর্ট আলহামদুলিল্লাহ। আর বিয়ের আগে ছাত্র, আপনি তো এখনো টু ইয়াং টু ডু দ্য পলিটিক্স এভরিথিং। এই যে এত সুন্দর দেখতে আমাদের সার্জিস ভাই, নিশ্চয়ই তো অনেক প্রেমপত্র, প্রেম প্রস্তাব, ক্রাশ লেটার, কনফেশন লেটার অনেক কিছু আসতো। এখন কি মানে তারা কেউ মনে টনে করে বা দেখায় বলে যে এই সার্জিস আমার এক্স ছিল, এরকম কোনো ঘটনা না হয়? না এরকম কোনো কিছু না, কারণ এটা তো মানে যেটা হয় ওই কমিউনিকেশন জায়গাটা কমে গেছে আর কি। আচ্ছা, মানে ইভেন প্রথমত হইলো যে এই বিষয়গুলো নিয়ে এখন কথা বলা আবার হচ্ছে একটু কেমন আর কি বিষয়টা। ওদিকে তো হোম মিনিস্টার বসে আছে ঘরে। মিনিস্টার ইস্যু না আসলে, সামগ্রিক ভাবে আর কি এগুলোকে অনেকে অনেকভাবে ফ্রেমিং করে তখন। বাট আমার কাছে মানে যেটা মনে হয়, আমি আমার বন্ধুদেরকে মিস করি, আমি আমার বিশ্ববিদ্যালয় লাইফ অনেক মিস করি। ঢাকা ইউনিভার্সিটি পজিটিভ নেগেটিভ অনেক কিছু থাকতে পারে, বাট ঢাকা ইউনিভার্সিটি আসলে। ওকে, আমার একটা সিগনেচার কোশ্চেন আছে, সব গেস্টকেই করি। 4টা রিয়াক্ট, লাভ, কেয়ার, অ্যাংরি, হাহা, 4জনকে দিতে হবে আপনার অপোজিট কাল্টের, আই মিন ছাত্র দলের কেউ একজন, যে কোনো 4জনকে। না বিরোধী দল, বিরোধী দল, হ্যাঁ, এনিওয়ান total বিরোধী দল, না? টোটাল বিরোধী দলের 4জনকে আপনার 4টা রিয়াক্ট দিতে হবে। কোন জনকে কোনটা দিবেন? ফার্স্টে লাভ রিয়াক্ট দিয়ে শুরু করি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন? এলাকার এই জন্য? না এই জন্য না, ওনার সাথে আমার কথা বলে মিশে মানে যথেষ্ট আমার ওইটুকু পজিটিভ একটা বিষয় আছে ওনার প্রতি। ওনার দীর্ঘ একটা অভিজ্ঞতা, দীর্ঘ একটা জার্নি এবং স্ট্রাগল, ওই সামগ্রিক জায়গা থেকে ওইটুকু রেসপেক্টের জায়গা ওনার প্রতি। কেয়ার রিয়াক্ট মোর দ্যান লাভ কিন্তু, হ্যাঁ। এই মুহূর্তে মনে করা তো খুবই টাফ, অন্যগুলো আগে দিয়ে নেই। আচ্ছা, তাহলে অ্যাংরিতে আসি আগে। হাহা, অ্যাংরি আর হাহা কোনটা আগে দিবেন? হাহাটা আমি দিতে চাই রাশেদ ভাইকে। আচ্ছা, কেন? এমন অনেক বিষয় নিয়ে অনেক প্রোপাগান্ডা এবং গুজব ছড়াইছে যেগুলার মানে দুনিয়ায় ন্যানো% কেউ সত্যতা বের করতে পারবে না। আমাকে নিয়ে বলছে, হাসনাতকে নিয়ে বলছে, আরো অনেকজনকে নিয়ে বলে। মানে উনি উনার অনুমান নির্ভর এত কথা বলে, মানে যেগুলোর কোনো মানে কোনো ভিত্তি কেউ খুঁজে বের করতে পারবে না আর কি। আর অ্যাংরি? অ্যাংরি রিয়েক্ট, আসলে আমার কারোর প্রতি রাগ নাই, তো এটা দিলে আবার মনে করে কিনা যে তার প্রতি আমার রাগ আছে, এটা হচ্ছে একটা বিষয় আর কি। এবার জিএস ইলেকশন করছিল ডাকসুতে, ও হামিম ভাই। হামিম, হ্যাঁ হামিমকে একটা বিষয়ের জন্য অ্যাংরি দিব, অ্যাজ এ হোল হামিমের জন্য না। সেটা হচ্ছে কয়েকদিন আগে নাসির ভাইকে নিয়ে একটা খুবই নেগেটিভ মন্তব্য করছে। আমি মনে করি এটা ওনার করা মানে ওর করা উচিত হয় নাই। কয়েকদিন আগে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো কিছু ড্যাশ বের হয়েছে, এটা এটা করা উচিত হয় না। এটা মিনিমাম যেটা পলিটিক্যাল মানে ম্যানার, ওইটা আর এটা মানে ওকে সবাই ওকে পজিটিভ বলে, আমরাও পজিটিভ বলতে চাই, কিন্তু ওইটাকে ও ব্রেক করে চলে গেছে। যেমনভাবে গতকালকে কয়েকদিন রাশেদ ভাই একটা জিনিস বলছে তারেক রহমানকে নিয়ে, ওই একটা জিনিসের জন্য আমি রাশেদ ভাইকেও এই রিয়াকশনটা দিতে চাই আর কি। এটা এভাবে বলা উচিত না, কারণ পলিটিক্যাল জায়গাটাতে পারস্পরিক শ্রদ্ধাবোধটা যদি না থাকে তাহলে রাজনীতিটা সামনে আবার খারাপ হয়ে যাবে। কেয়ার কিন্তু বাকি। ও কেয়ারটা বাকি আছে তাই না? ও ইয়েস, আমি হ্যাঁ একজনকে দিতে চাই, এটা হচ্ছে জামায়াত ইসলামের তাহের ভাই, আচ্ছা, কেন? ডক্টর আব্দুল্লাহ আবু তাহের। ওনার সাথে আমার কথা বলে মনে হয়েছে আর কি, কারণ জামায়াত ইসলাম একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল না, কিন্তু উনি ওই জায়গাটাতে একদম কনজারভেটিভ না, বরং উনি আলাদা পার্সপেক্টিভগুলা চিন্তা করতে পারে এবং অন্যান্য যা রাজনৈতিক দল থাকে, ধরেন জোট একসাথে করতেছে কিংবা বিভিন্ন ক্ষেত্রে, উনি সবার বিষয়টা চিন্তা করতে পারে। আমাদের সামনে সিটি কর্পোরেশন ইলেকশন আসছে, সার্জিস ভাইকে কি আমরা মেয়র পদে পদপ্রার্থী হিসেবে দেখতে পাবো? যেহেতু সংসদে যেতে পারে না, এখানে কি কোনো একটা ট্রায়াল হবে কিনা? আমাদের 5জন প্রার্থী ঘোষণা করা হয়েছে, বাকি 7জন এখনো ঘোষণা করা হয় নাই। এই 7জনের মধ্যে আমার নাম থাকবে কিনা এটা পার্টি ঠিক করবে। পার্টি যদি আমাকে দিয়ে করাইতে চায় কোথাও ইলেকশন, তাহলে করব, কোনো না নাই, কিন্তু এটা ডিপেন্ডস অন আমার পার্টি। ডিবি অফিস থেকে বের হওয়ার পরে বাবা মা অঝোর কান্না করেছিল বলছিলেন, এটা লাস্ট কোশ্চেন। অফকোর্স বাবা মা ইজ দ্য বেস্ট সফট অ্যান্ড কমফোর্ট জোন ফর আস, আমাদের সবার জন্য। বাবা মাকে কোনো কথা অন ক্যামেরা বলতে চান? বাবা মা দেখবে এটা, কখনো বলতে পারেন নাই বাবা মাকে? না আমি আসলে আমার আব্বু আম্মু দুইজনই আমার জন্য অনেক কষ্ট করছে, তাদের জন্য এখন তেমন কিছু করার সুযোগ হয় নাই আসলে। বাট আমি এইটুকু বলতে পারি যে আমি আমার লাইফে মানে আমার আব্বু আম্মুর সম্মান নষ্ট হবে
এইরকম কোনো কিছু আমি করব না। এটা আমার নিজের সাথে নিজের কমিটমেন্ট। আমার জন্য যতটুকু করছে, আমার তো কখনোই সামর্থ্য নাই যে সেটা তাদেরকে ফিরিয়ে দেওয়ার, এটা সম্ভব নয় এই দুনিয়াতে। কিন্তু এটার জন্য যেন সৃষ্টিকর্তা দুনিয়া এবং পরকাল দুই কালেই তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, এবং তাদের জন্য ওইটুকু মন থেকে সবসময় দোয়া থাকে, আল্লাহ তাদেরকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করুক। চমৎকার, বেস্ট উইশেস সার্জিস ভাই। আবারও অনেক ধন্যবাদ ইয়ুথ ম্যান্ডেটে আসার জন্য। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ইয়ুথ ম্যান্ডেট তো এভাবে চলতেই থাকবে। আপনাদের কমেন্ট আমরা আমাদের সবগুলো সোশ্যাল হ্যান্ডেলসে দেখি। নাগরিক প্রতিদিনের সোশ্যাল হ্যান্ডেলসগুলো এগিয়ে যাচ্ছে আপনাদের ভালোবাসা। আপনারা এইভাবেই সবসময় আমাদের সাথে থাকবেন। আজকের মতো সাইন আউট করছি ইয়ুথ ম্যান্ডেট থেকে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নেক্সট কোনো গেস্টকে নিয়ে।